হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলা একেবারে স্নান করে চলে এসেছি। একটু চুলটা আঁচড়ে নেবো, কারণ এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই জন্য কোনো কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু আবার শীতকালে এইসব ত্বক আর হেয়ার এইসবের যত্ন একটু বেশি করেই নিতে হয়, কারণ চুলে এই সময় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় আর চামড়া তো এমনি খসখসে হতেই থাকে। শীতকালে আবার এসবের কোনো ঝামেলাই নেই। যাই হোক, চুলে একটু সিরাম লাগিয়ে চুলটাকে একটু আঁচড়ে নিলাম। আর কি বলুন তো, এই এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, তো আমরা এই যদি কাবু হয়ে যায় তাহলে ভাবুন তো যারা বয়স্ক মানুষ তাদের ঠিক কতটা পরিমাণে অসুবিধে হচ্ছে। আমার তো হাত পা পুরো যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এরপরে যখন আমি ছাদে যাব তখন তো আর কথাই নেই, মানে সে যেন মনে হবে আমি বরফের দেশে চলে এসেছি। চুলটা আঁচড়ে নিয়েছি, এবার হাতে পায়ে একটু ক্রিম লাগিয়ে নেব, নাহলে হাত পাগুলো বড্ড চিটচিট করতে থাকে, খুবই বিরক্ত লাগে। এই সারাদিনের মধ্যে ত্বক আর চুলের যত্ন বলতে আমার এটাই, সারাদিনে একবার চুল আঁচড়ানো আর মুখে হাতে একটু ক্রিম লাগিয়ে নেওয়া, ব্যাস। আর কোনো কিছুই করতে পারি না, মানে করার সময় নেই। আর এগুলোকে এখন গুরুত্বপূর্ণ বলে মনে করি না। যাই হোক, নিজের জন্য একটু সময় দিয়ে দিয়েছি, এবার লেগে পড়তে হবে সংসারের জন্য। সকালবেলা এখনো পর্যন্ত ছেলে ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়ে আছে। ও ঘুম থেকে ওঠার আগেই তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলতে হবে। সমস্তটুকু তো করা সম্ভব নয়, কিন্তু বেশিরভাগটাই করে ফেলতে হবে। এরপরে চলে এসেছি ছাদে। দেখুন ঠিক কতটা পরিমাণে হাওয়া হচ্ছে, বুঝতে পারছেন, হালকা একটু রোদ উঠেছে। কিন্তু এই যে জামা কাপড় ঠান্ডা হাওয়াটা মানে গায়ে লাগলে তখন আবার সারাদিনের জামা কাপড় তাড়াতাড়ি আবার জামা কাপড় শুকাবে, শুকোতে না দিলে জামা কাপড় শুকোবে না, তখন আবার অসুবিধা হবে। তো ওই জন্য জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু পৌষ পার্বণ ছিল, তো সেজন্য আরও ঠান্ডাটা যেন বেশি পড়েছে। সবাই বলছে যে পৌষ পার্বণের পরেই নাকি ঠান্ডাটা কমে যাবে, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠান্ডাটা আরও যেন বাড়ছে। আমি যেহেতু আজকে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে বললাম যে কালকে পৌষ পার্বণ ছিল, কিন্তু এটা আমার পৌষ পার্বণের দিনকারই ভিডিও করা। আজকে একটু ব্যস্ত আছি, বিকেলে একটু পিঠে বানাবো ভাবছি, তো জানি না কতটা কি করতে পারবো। ছাদে কাপড় টাপড় শুকোতে দিয়ে পুজো টুজো শেষ করে চলে এসে রান্নাঘরে। তো আজকে ঠান্ডার মধ্যে একটু সবার আবদার হয়েছে যে ডিম পাউরুটি টোস্ট বানানোর জন্য। শীতকালে কিন্তু দেখবেন এই ডিম পাউরুটি টোস্ট আর গরম গরম চা হলে কিন্তু সকালবেলাটা একেবারেই জমে যাবে। সেই জন্য সবার রিকোয়েস্ট রাখতে আমি আজকে এই জলখাবারটা বানানোর জন্য লেগে পড়েছি। আসলে কি বলুন তো, নিজের থেকেও সবাইকে যদি আনন্দ দেওয়া যায়, সেই আনন্দের মতো আর বড় আনন্দ যেন কিছু নেই। সবাই যদি কোনো কিছু, কারোর জন্য আমি কিছু করতে পেরেছি আর সে খুব খুশি হয়েছে, সেটাই আমার কাছে অনেকটাই। জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার সোনা ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা একটু ঝেড়ে নেব। আজকে ভাবছি সকালবেলা করে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তাহলে রাত্রেবেলা শুধু একটু হালকা করে ঝেড়ে নিলেই হবে, বিছানা চাদরটা না তুলে। যখনই হাতে সময় থাকে তখনই কিছু ভারী কাজ করে নেওয়ার চেষ্টা করি, না হলে কিন্তু ঠিক কুলিয়ে উঠতে পারি না শীতকালের এই ছোটোবেলার মধ্যে। তারপরে একেই তো ঠান্ডায় যেন হাতের মধ্যে কোনো কাজই ধরে না। তো সেই জন্য যেহেতু এখন একটু রোদ আছে, আর কি বলুন তো, সারাদিন যতই যাই হোক না কেন, সন্ধে নেমে গেলেই যেন আর কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না, মনে হয় চুপচাপ করে বসে থাকি। এতটা পরিমাণে ঠান্ডা লাগে সন্ধ্যেবেলা হলেই। সকালবেলাটা আর সন্ধ্যেবেলাটা ভীষণ ঠান্ডা লাগে।
বিছানাটা আমার টান টান করে গোছানো হয়ে গেছে। এবার লেপ কম্বলগুলো তুলে দেবো। আজকে যদি ভাবছি একটু রোদ বেরোয় তাহলে এগুলোকে আবারও একটু রোদে দেব। রোদে দিয়ে রাখলে রাত্রেবেলা করে গায়ে দিতে বেশ ভালো লাগে, কিন্তু যেদিন রোদে দেওয়া থাকে না সেদিন তো মনে হয় যেন জল থেকে কে এগুলোকে ডুবিয়ে নিয়ে এসছে। জামা কাপড়গুলো কিছুটা কালকে ধোয়া হয়েছিল, সেগুলো তো ঠিকমতো শুকাচ্ছে না এখন, তো সেই জন্য সেগুলোকে আরেকটু রোদ লাগিয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে এবার একটু ভাঁজ করে রেখে দেবো। জামা কাপড়গুলো ভাঁজ করে না রাখলে ঘরটা আবার অগোছালো দেখতে লাগবে। হাতে যেহেতু একটু সময় আছে, আজকে একটু নিরামিষ রান্না হবে, তো সেই জন্যই দেখছি হাতে প্রচুর সময় আছে, তো জামা কাপড়গুলোকে টুকটুক করে গুছিয়ে রেখে দেবো। জামা কাপড়গুলো গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেবো, নাহলে আবার আমার তো স্নান হয়ে গেছে, ছেলে কিংবা আমার হাজব্যান্ড স্নান করে আবার ওর জিনিসপত্র খুঁজে না পেলে আবার বিরক্তি প্রকাশ করবে, ওই জন্য জিনিসপত্রগুলো জায়গার মতো রেখে দেব। আর দেখবেন জামা কাপড় যদি অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু ঘর যতই গোছান না কেন সে ঘর পুরো অগোছালো দেখতে লাগবে। সেই জন্য জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর যদি গুছিয়ে না রাখি তাহলে আমার ছেলে এসে এগুলোকে আবার টেনে ফেলবে। তার মধ্যে সব কিছু রেখে দেবো, জামার জায়গায় জামা, প্যান্টগুলোর জায়গায় প্যান্টগুলো রেখে দেবো, তাহলে নেওয়ার সময় সুবিধা হবে। নাহলে আবার সমস্ত কিছু জিনিস টানাটুনি করতে হবে, তখন আবার সমস্ত জিনিস এলোমেলো হয়ে যাবে। একটু সময় লাগলেও যদি এই রকমভাবে কাজগুলো গুছিয়ে করা যায় কিন্তু পরবর্তীতে ভালো তেমন কোনো অসুবিধে হয় না। আর এই ড্রয়ারগুলো ছেলেও খুলতে পারে, আর সেও খুলে এগুলো থেকে জামা কাপড় বের করতে থাকে। ওর যদি হয়তো প্যান্ট ভিজিয়ে দিয়েছে, খুলে দিয়েছি আমি, তখন ও ছুটে এসে এই ড্রয়ারটা খুলে ওর মধ্যে থেকে সমস্ত জামা কাপড় বের করে ওর একটা প্যান্ট নিয়ে নেবে, তো সেই জন্য একটু অগোছালো হয়ে যায়। তো ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা আমি আলু বেগুন আর একটু মূলো দিয়ে করছি। মেথি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে এই শীতকালে। গরম ভাতের সঙ্গে মেথি শাকের এই তরকারিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। শাকটা রান্না হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। নিরামিষ রান্না তো তেমন কোনো টাইম লাগবে না, চটজলদি হয়ে যাবে। শুধু একটু গুছিয়ে নেওয়ারই লাগে, যে সবজিগুলো কাটতে কিন্তু নিরামিষের দিনে অনেকটা টাইম চলে যায়। মাছ মাংসের দিন হলে ততটা সবজি কাটার পেছনে টাইম দিতে হয় না। শাকটা হয়ে গেছে, এবার একটু শাক ভাজা বানিয়ে নেব। এখানে মূলো শাক আছে, মূলো শাক আর একটু বাঁধাকপি দিয়ে শাক ভাজা বানিয়ে নেব। 5 ফোড়ন লঙ্কা দিয়ে তেলের মধ্যে শাকটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেই শাকটাকে একটু ভেজে নেব। আসলে এখনকার শীতকালে তো প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, যেভাবেই খেয়ে নিলেই তার টেস্টটা ভালো লাগে। কিন্তু এটা অসময়ে যদি হতো তাহলে এইভাবে রান্না করলে হয়তো ভালো লাগতো না খেতে। শাক ভাজাটা হয়ে গেছে, এবার একটু উচ্ছে আলু আর বড়ি দিয়ে একটা শুক্তোর মতো বানাবো। তো এখানে বড়িটা আগে থেকে ভেজে নিয়েছি, উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে তরকারিটা ভীষণ তেতো হয়ে যাবে। উচ্ছের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার আছে ওই জন্য তরকারিতে একটু উচ্ছের পরিমাণটা বেশি হয়েছে, তো সেটা একটু ভালো করে না ভেজে নিলে আবার বেশি তেতো লাগবে খেতে। এরপরে আর একটু তেল দিয়ে ওর মধ্যে রাঁধুনি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু বেগুন আর কাঁচকলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সজনে ডাঁটা এই মুহূর্তে নেই, আসলে সমস্ত কিছু তো হাতের কাছে সবসময় পাওয়া যায় না, সেজন্য সজনে ডাঁটাটাকে বাদই দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। সবজিটাকে একটু ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা বেশ ভালোই হয়। ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু জল মিশিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো একটু লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ হতে দেবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেবো আর বড়িগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো।
আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটাও দিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আলুগুলো ভালোভাবে সমস্ত সবজির সাথে সেদ্ধ হয়ে গেছে। আর বড়ি কটা এমনি রেখেছি, ভাতের সঙ্গে খাওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি কখনোই আমার এই কঠিন পথটা অতিক্রম করতে পারবো না। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে।